4 মিনিট লেট হয়ে গেল, দুঃখিত। আপনারা আর 2-3 মিনিট অপেক্ষা করেন, ক্লাস শুরু হচ্ছে। প্লিজ একটু অপেক্ষা করেন, লাইনে থাকেন। আপনাদের ভাই আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল যেটা আছে, এটা আমরা পড়ব। আর দেওয়ানি কার্যবিধির পরীক্ষা আপনাদের মেবি আগামীকাল আছে। দেওয়ানি কার্যবিধির আগামীকাল পরীক্ষা নেওয়ার পরে আর একটা পরীক্ষা হবে আর কি। ভাই বার কাউন্সিল রেজাল্ট দিতে পারে কবে? ভাই রেজাল্ট ভাইবা তো মোটামুটি চলতেছে। আর রিভিউয়ের যে বিষয়টা আছে, এটা সমাধান না হলে তো রেজাল্ট এই মুহূর্তে হুট করে দিয়ে দিবে না। মোটামুটি একটা সমাধান আসে তারপর আর কি দিবে। ভাই সাধারণত রিভিউ রেজাল্ট হচ্ছে রেজাল্টটা আর দ্রুতই এই দেয়। রেজাল্টটা দেওয়ার পরে আমরা একটা সমাধান পাইতাম। এই জন্য রি- তো আমরাও আটকেই পড়ছি। এমনিতে তো আমাদেরও একটা ডেট হইতো পরীক্ষার। আমি শুধু শুধু বলি না যে বার কাউন্সিলের উপর ভরসা করা আসলে খুবই দুষ্কর। বার কাউন্সিলের টাইম শিডিউল এবং অন্যান্য বিষয়গুলো আপনারা যারা আছেন একটু হিস্টোরি চেক করবেন, যে 3 বছর 4 বছর 5 বছর পর পরও বার কাউন্সিলের পরীক্ষা হয়েছে। সুতরাং এটা কখনোই বিশ্বাসযোগ্য না একটা বার কাউন্সিল শেষ হওয়ার পরে 15-20 দিন পর আরেকটা বার কাউন্সিলের পিলি হবে। আমি এই কথাটা শুরু থেকেই বলে আসছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, রুহুল আমিন, বলো। ভাই এই রিভিউর খাতা দেখতে কতদিন সময় লাগতে পারে মোটামুটি একটা? রিভিউয়ের খাতা এখন আরও 10 দিন তো লাগবেই, বা কম বেশি এদিক ওদিক করে হয়তো লাগবে। 10 তারিখের মধ্যে একটা রেজাল্ট আর চান্স আছে মনে হয় ভাই, তাহলে দশ দশ তারিখের তারিখের দিকে। মধ্যে ওদের রিভিউ রেজাল্ট দেওয়ার পরে তো ওদের ভাইবা হবে, তাই না? ভাইবা হওয়ার পরে তারপরে তো হচ্ছে রেজাল্ট দিবে, সেপারেট করে রেজাল্ট তো দিবে না। আবার রিঅ্যাপিয়ারদের একটা মানে ওই যে ফর্ম ফিল আপ তো হয়নি, ওদের একটা ডেট দিবে বা সেখানে তো একটা সময় দিবে তো। এখন প্রসিডিউর কি কি আছে আমি বলি, শোনেন। বিষয়টা হচ্ছে এখন বার কাউন্সিলের
রিভিউয়ের রেজাল্ট দিবে, তারপরে হচ্ছে ওদের ভাইবা নিবে। ওদের ভাইবা শেষ হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট দিবে। তারপরে গিয়ে তার মিনিমাম কিছুদিনের মধ্যেই রিএফএড যারা আছে তাদের আবেদনের জন্য স্যার দিবে, নোটিশ দিবে। ওদের আবেদন শেষ হবে। আবেদন শেষ হওয়ার পরে তারপরে গিয়ে হচ্ছে আপনাদের পিলির নোটিশ দিবে, যদি সিকোয়েন্স ঠিক থাকে এবং দেশের পরিস্থিতি ঠিক থাকে। এই নোটিশ দেওয়ার পরে যখন নোটিশ পাবলিশড হবে, তারপরে মিনিমাম 20 দিন মতো হাতে রেখে আপনাদের হচ্ছে নোটিশ দিবে, পরীক্ষার নোটিশ। আজকে যদি নোটিশ দেয় তাহলে 20 তারিখে, আগামী ডিসেম্বরের 20 তারিখে হচ্ছে পরীক্ষা হবে। মিনিমাম 20 দিন হচ্ছে সময় দিবে। ভাই তাহলে তো একবারে জানুয়ারির লাস্টে চলে যায় এই হিসেব অনুযায়ী, এর আগে তো তাহলে কোনো পসিবলই না কোনোভাবে। এখন আমাদের টার্গেট রাখতে হবে যে ডিসেম্বর মাসের 20 তারিখে পরীক্ষা হবে, বা 25 তারিখে লাস্ট উইকে, এরকমের একটা শুক্র শনিবার টার্গেট রাখা হচ্ছে আমাদের সামনে আগাইতে হবে। আমাদের কিন্তু এইটা থিঙ্কিং ছাড়া বিকল্প কোনো কিন্তু হাতে কোনো ওয়ে নাই বা অপশন নাই। সুতরাং আমাদের থিঙ্কিং থাকবে যে ডিসেম্বরের লাস্ট উইকে পরীক্ষা হবে, লাস্ট সপ্তাহে। হ্যাঁ, সৈকত ভাই ভালো আছেন? সৈকত ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো ও আপনি তো আবেদন করেন নাই, পরবর্তীতে নোটিশ দিলে আবেদন করবেন। আর অনেকেই হয়তো এর মধ্যে আবেদন করেছেন, অনেকেই আবেদন করার অপেক্ষাতে আছেন। ইনশাল্লাহ নোটিশ পেয়ে যাবেন। আর আমাদের রিভিশন যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ মাস্টার ক্লাস হবে। সুতরাং রিভিশনের কোনো ক্লাস আপনারা কেউ বাদ দিবেন না। রিভিশনের সময় ক্লাস আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টা মতো ক্লাস নিব, এবং শুধুমাত্র যেই প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে একদম হাতে ধরায় ধরায় আমি দেখায় দিব যে এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। তার মানে এই না যে আমি 100টা প্রশ্ন দিব। ওইটা হইতে পারে ধরুন 1000-1500 প্রশ্ন হইতে পারে, বা এরকমের প্রশ্ন আমি প্রত্যেকটা ধারা থেকে আমি দেখায় দিয়ে যাব। আপনারা ওইগুলো ভালো করে পড়বেন। ওর মধ্য থেকে আপনারা 85-90টা মতো প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর কতগুলো উত্তর করতে পারবেন এটা তো টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আমি বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলে চলে যাচ্ছি। দেখেন, বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। একটা হচ্ছে আপনার বার কাউন্সিল বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। আরেকটা হচ্ছে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুল। একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে রুল। এটা হচ্ছে 1972, দুইটাই 1972-এর। দেখেন, এই বার কাউন্সিলের যে আমাদের পড়া আছে, পুরো পড়াটা হচ্ছে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন এবং আইনজীবীদের সুরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য বিষয়ের উপর ডিপেন্ড করে। অন্যান্য বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখন কিভাবে এই আইনজীবী নিয়োগ হবে, তারা কিভাবে তাদের জীবনযাপন করবে, প্র্যাকটিস করবে, তারা যদি তাদের প্রফেশনাল ইথিক্সের বাইরে চলে যায় কি শাস্তি হবে, এই বিস্তারিত বিষয়, বার কাউন্সিল কিভাবে গঠন হবে, বার অ্যাসোসিয়েশন কিভাবে গঠন হবে, ঠিক আছে, এই বিস্তারিত বিষয় নিয়ে হচ্ছে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার। এটা আপনারা আরেকটু মনে রাখবেন যে আপনার এইটা হচ্ছে এই
ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা দেশেরই আইন ব্যবস্থার বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের যে সিস্টেম আছে তিনটা দেশেরই একই সিস্টেম অনুযায়ী কি করা হয়, পরিচালনা করা হয়। হ্যাঁ, তারপরে গিয়ে দেখেন এই যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এটা 1972 সালে হচ্ছে কি করা হয়, আপনার গঠন করা হয় এবং এই আইনটা করা হয়। এই আইনের উপর পরবর্তীতে হচ্ছে কি করা হয়, বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন গঠন করা হয়। আপনারা জানেন যে আজকে এই বাংলাদেশের বিচার বিভাগ সেপারেট করার জন্য, আলাদা সচিবালয় গঠন করার জন্য গেজেট প্রকাশিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন অধ্যাদেশ জারি করেছেন। তা এই যে বিচার বিভাগ পুরোপুরিভাবে পৃথক হয়ে যাওয়া, আপনারা জানেন যে বিচার বিভাগ পৃথক হয় 2007 সালে, 2007 সালে পৃথক হয়, কিন্তু এই সচিবালয়টা হচ্ছে কি ছিল, অ্যাটাস্টেড ছিল, সেপারেট ছিল না। তা আমরা যখন এই রানিং স্টুডেন্ট ছিলাম আমরাও অনেকবার আন্দোলন করেছি সেপারেট করার জন্য, এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে। পরবর্তীতে এই 2025 সালে নভেম্বরের 30 তারিখে হচ্ছে কি হয়, মানে আজকে হচ্ছে আপনার পৃথক সচিবালয় গঠনের জন্য আদেশ জারি হয়। এখানে অনেক বেনিফিট আছে। এখানে পৃথকভাবে আইনজীবীদের সুরক্ষা থেকে শুরু করে বিচার বিভাগকে সুরক্ষা দেওয়া এবং আপনার অন্যান্য যে আমাদের বাংলাদেশের যে আছে সেইগুলোর প্রভাব থেকে মুক্ত থাকা। সো আমাদের এখন বিষয়টা হচ্ছে যে এই বাংলাদেশ বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, এটা হচ্ছে 1972 সালে প্রণয়ন করা হয়। তা এখানে হচ্ছে আপনার এই আদেশ যেটা, মানে অর্ডার যেটা 1972 সালে আদেশ যেটা, এটাতে টোটাল 46টা অনুচ্ছেদ আছে। আর এই বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এটা হচ্ছে রাষ্ট্রপতির 46 নং আদেশ দ্বারা আর কি গঠন করা হয় এবং এটা আপনার এটা কার্যকর করা হচ্ছে 18 মে 1972 সালে। 18 মে 1972 সালে। দেখেন এই অর্ডারটা আপনার সরকারের অনুমতি নিয়ে রাষ্ট্রপতির আপনার আদেশ দ্বারা হচ্ছে গ্রেজেটভুক্ত হয়। সরকারের অনুমতি নিয়ে রাষ্ট্রপতির আদেশ দ্বারা গ্রেজেটভুক্ত হয়। এই বার কাউন্সিল নিজেই কি করতে পারে, বিধি প্রণয়ন করতে পারে। বিধি প্রণয়ন বলতে এখানে কি বলা হচ্ছে, আইনজীবীদের জন্য, আইনজীবীদের সুরক্ষার জন্য, আইনজীবীদের স্বার্থের জন্য নিজস্ব হচ্ছে আপনার আইন প্রণয়ন করতে পারে। বিধি বলতে বিধান বোঝাচ্ছে, বিধান প্রণয়ন করতে পারে। এখন এই আপনার এই এটা তো আমরা অর্ডার দেখলাম। এই বার কাউন্সিল রুলে হচ্ছে আপনার সর্বমোট 101টা বিধি আছে। আমাদের কিন্তু এই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস যেটা আছে, এটা থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে না। মোট 5টা প্রশ্ন আসবে, কিন্তু এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমি এই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল টোটাল আমি পড়েছিলাম না, কারণ আমি জানতাম যে আমার যদি এই 5 নাম্বার টোটালি আনকমন, আমরা টোটালি জুডিশিয়ারিতে ফোকাস ছিল, টোটালি জুডিশিয়ারির জন্য পড়েছিলাম, তা এইটা আর কি সেপারেট করে পড়ার কোনো সুযোগ আমরা পাই নাই। যখন পাই নাই পরে দেখলাম আমার পড়ার দরকারও নাই, কারণ এইখান থেকে যে 5 নাম্বার আসবে 5 নাম্বার আমার দরকার নাই, ওই 5 নাম্বার বাদেও আমি এমনিতেই পাস করে যাব। তারপরে হচ্ছে আমার টোটাল মাইনাস করে প্রায় 75 মতো ছিল, মানে ওই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল এটা মানে বাদ দেওয়ার পরেও।
যে 95টা হচ্ছিল ওর মধ্যে মাইনাস করার পরেও আমি মনে হয় প্রথম একটা হচ্ছে 88টা দেখাইছিলাম, পরে আর মনে হয় সময় পাইছিলাম না। এই 88টাই মেবি দেখাইছিলাম, ওর মধ্যে ভুল যা গেছে যেগুলো ওটা মাইনাস টাইনাস করে 75 মতো ছিল। তো এখন আপনারা যারা আছেন এই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল থেকে আপনারা সর্বমোট হয়তো 5টা প্রশ্নের মধ্যে 2টা 3টা বা 4টা পর্যন্ত কারেক্ট করতে পারবেন, একটা হয়তো কারেক্ট করতে পারবেন না। এখন এই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলটা হচ্ছে সহজ, খুবই সহজ, পড়া খুবই কম, আর হচ্ছে নাম্বার কিন্তু 2টা প্রশ্ন কিন্তু কমন আসে, খুবই মানে একদম কমন প্রশ্ন দিয়ে দেয়। সুতরাং আপনারা এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যদি 2টা নাম্বার বেশি পান, একটা প্রশ্ন সঠিকের জন্য আপনার ফেল আসতে পারে, বা একটা প্রশ্ন ভুলের জন্য আপনার ফেল আসতে পারে। সো আপনি এটা বাদ দিবেন, এটা আমি কল্পনাও করি না। সুতরাং আপনারা টোটালি এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, আপনাদের এটা পড়তে হবে। আপনি যদি এখান থেকে 3টা প্রশ্ন কমন পান, অন্য দিক থেকে যদি আপনার মনে হয় যে একটু কম হচ্ছে, তাহলে কিন্তু আপনি এই দিক থেকে কভার করে ফেলতে পারতেছেন। সুতরাং এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে খুবই সহজ 2টা 3টা প্রশ্ন আসে, আর 2টা প্রশ্ন হচ্ছে খুব কঠিন আসে। 2টা প্রশ্ন একটু কঠিন আসে, ওই দুটো আপনার দরকার নাই। ঠিক আছে, ওটা কোন জায়গা থেকে আসবে সেটা আপনার ফোকাস করার দরকার নেই, তবে আপনার এখান থেকে যে 2টা এবং 3টা প্রশ্ন যে সহজ আসবে এইগুলো আপনার কারেক্ট করতে হবে। এইটার উপরেই কিন্তু আপনার পাস অনেক সময় নির্ভর করতে পারে। হ্যাঁ, দেখেন এই যে বার কাউন্সিলের টোটাল আমরা 3টা ধাপে যদি ভাগ করি, একটা হচ্ছে অনুচ্ছেদ, আরেকটা হচ্ছে বিধি, আরেকটা হচ্ছে আপনার এই কানুনস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুয়েট। এখানে মোট 4টা অধ্যায় আছে। এই কানুনস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুয়েট, এখানে অধ্যায় 1-এ বলা আছে আইনজীবীদের পারস্পরিক আচরণ, মানে আইনজীবীদের পারস্পরিক আচরণ, এর মানে আইনজীবীদের সাথে আইনজীবীরা কোন ধরনের আচরণ করবে, আইনজীবীরা মক্কেলের সাথে কোন ধরনের আচরণ করবে, আইনজীবীরা আদালতের সাথে মানে বিচারকদের সাথে কোন ধরনের আচরণ করবে, আর আইনজীবীরা এই মক্কেল, বিচারক, তারপরে হচ্ছে আইনজীবী, এইগুলো বাদে সাধারণ যে পাবলিক আছে এই সাধারণ পাবলিকের সাথে কিভাবে হচ্ছে আপনার কথা বলবে আর হচ্ছে এদের আচরণ করবে, এটা আর কি বলা আছে। তো এই প্রাথমিক আলোচনা থেকে আপনারা জাস্ট মূল যে এমসিকিউগুলো আছে 1 বা 2বার করে রিডিং পড়বেন, আর যে জায়গা থেকে আপনার এমসিকিউ আসতে পারে এগুলো হচ্ছে আপনারা একবার মানে সুন্দর করে দাগায় রেখে পড়বেন। তাহলে এটা গেল। এখন দেখেন বার কাউন্সিলের অধীনে বার কাউন্সিল অর্ডারের অধীনে যে যে প্রতিষ্ঠান আছে, টোটাল কয়টা প্রতিষ্ঠান আছে বলেন তো আপনারা? মোট 3টা প্রতিষ্ঠান 3টে ভাই। আছে। একটা হচ্ছে বার কাউন্সিল, একটা হচ্ছে বার অ্যাসোসিয়েশন। আচ্ছা আপনারা বলেন তো বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি বা কাকে বলে? কেউ বলতে পারবেন? সাধারণ সেন্সে বলেন। ভাই বার কাউন্সিল তো হচ্ছে গিয়ে ঢাকা বা এই যে বার কাউন্সিল যেগুলো সবগুলো বার অ্যাসোসিয়েশন গুলো নিয়ন্ত্রণ করে, আর এক একটা বার অ্যাসোসিয়েশন হচ্ছে প্রত্যেকটা জেলায় একটা করে বার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, রাইট। বার কাউন্সিল হচ্ছে যে এই সকল বারের অভিভাবক, সকল অ্যাডভোকেটদের অভিভাবক, সকল আইন শিক্ষার্থীদের অভিভাবক। আর বার অ্যাসোসিয়েশন হচ্ছে একটা নির্দিষ্ট জেলার একটা নির্দিষ্ট গণ্ডির আইনজীবীদের একটা সংগঠন, আইনজীবীদের একটা সংগঠন। হ্যাঁ, দেখেন আর আরেকটা হচ্ছে যে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে কি করা হয়? ট্রাইব্যুনাল হচ্ছে আইনজীবীদের বিচার করা হয়, এবং এই বার কাউন্সিল বা অ্যাসোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি কোনো অপরাধ কর্মে যদি লিপ্ত হয়ে যায় তখন তাদের আপনার হচ্ছে বিচার করা হয়। এখানে জরিমানা আছে, ভৎসনা আছে, তিরস্কার করা হয়, ভৎসনা দেওয়া হয়। ঠিক আছে,
বিভিন্ন রকমের শাস্তির বিধান আছে। দেখেন, তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হিসেবে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল। এই বাংলাদেশ বার কাউন্সিল আপনার বার কাউন্সিলের এই যে অনুচ্ছেদ তিনে হচ্ছে আপনার এই বাংলাদেশ বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা আছে, এবং অনুচ্ছেদ 3 অনুযায়ী হচ্ছে আপনার বার কাউন্সিল গঠন হয়। আর এই বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে একটা হচ্ছে আপনার স্বাধীন সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট বডি, বা আপনি এটাও বলতে পারেন বডি অফ কর্পোরেট। আর এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে অটোনোমাস প্রতিষ্ঠান বা অটোনোমাস বডি। আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এগুলো হচ্ছে আপনার সবই অটোনোমাস প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন। এরা হচ্ছে স্বায়ত্তশাসিত। এদেরকে অন্য কেউ কন্ট্রোল করতে পারে না বা কন্ট্রোল করবে না, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে। তো তারপরেও এদের নিজস্ব আইন আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে, ওই আইন অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয় চলে। কিন্তু একটা দেশে যখন আপনার একটা বিশ্ববিদ্যালয় চলে, তখন কিন্তু ওই দেশের যে আপনার বিধিবিধান আছে, যে আপনার যে নিয়ম নীতি আছে, এগুলো মেনে চলতে হয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন বা আদার্স অন্যান্য কেউ যদি আপনার কোনো হস্তক্ষেপ করে, সে হস্তক্ষেপ মানতে বাধ্য না। আমি যেহেতু আজকে একটু গল্প হচ্ছে, আমি আর একটু ছোট্ট একটা গল্প বলি। আমাদের ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে এক আপু, আমাদের এক শিক্ষক আছে আব্দুল করিম খান স্যারের সাথে বেয়াদবি করেছিল। এই বেয়াদবি করার কারণে আপুর বাড়ি হচ্ছে রাজশাহী। অন্যান্য যে শিক্ষক ছিল তার মধ্যে 2 জন হচ্ছে খুবই ক্ষেপে যায়। পরবর্তীতে সেই শিক্ষক কোনোভাবেই তাকে পাস করায় না, সে হাজার ভালো লেখলে বারও পাস করাবে না। তার প্রথম বছর যায়, দ্বিতীয় বছর যায়, তৃতীয় বছর যায়, পরে আর পাস করায় না। তখন ওই শিক্ষক বলে, তুই যদি এই বিশ্ববিদ্যালয়ে যদি 10 বছর উপরে থাকিস, তারপরেও তুই আমার সাবজেক্টে পাস করতে পারবি না, তোর আমি পাস করাবো না। তুই কারে নিয়ে আসবি নিয়ে আয়, তুই প্রধানমন্ত্রী নিয়ে আসবি, তুই মন্ত্রী নিয়ে আসবি, এমপি নিয়ে আসবি নিয়ে আয়, আমি তোর পাস করাবো না। সো এই যে অটোনোমাস যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের যারা হচ্ছে আপনার দায়িত্বরত কর্মকর্তা, এরা নিজেদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো স্বেচ্ছাচারিতা করতে পারে না। তবে তাদের গণ্ডির মধ্যে থেকে তারা কি করতে পারে, তারা তাদের সর্বোচ্চ যে ক্ষমতা আছে সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। সো বার কাউন্সিলের যে চেয়ারম্যান আছে, বার কাউন্সিলের সচিব আছে, তারা তাদের গণ্ডির মধ্যে থেকে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নিজের স্বাধীনতা অনুযায়ী ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কি পাইলাম, যে বাংলাদেশ বার কাউন্সিল গঠনের কথা বলা আছে অনুচ্ছেদ 3-এ। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল গঠন হয় কত অনুচ্ছেদ অনুযায়ী? অনুচ্ছেদ 3 অনুযায়ী। আর বার কাউন্সিলের টোটাল অনুচ্ছেদ আছে কতটা? 46টা। টোটাল অনুচ্ছেদ আছে 46টা। এখন এইখান থেকে আমরা 2টা এমসিকিউ পেয়ে গেলাম। আর আরেকটা এমসিকিউ হচ্ছে যে এই বাংলাদেশ বার কাউন্সিল এটা হচ্ছে আপনার অটোনোমাস, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ এবং স্বাধীন একটা সংস্থা। তাহলে কি কি আসতেছে পরীক্ষাতে? যদি আপনার সংবিধিবদ্ধ, স্বাধীন এবং স্বায়ত্তশাসিত যদি কথাগুলো উল্লেখ থাকে, তাহলে কিন্তু আপনারা এই কথাগুলো উল্লেখ করবেন বা এই কথাগুলো সামনে রেখে আপনারা উত্তর করবেন, যার জন্য আসলে এত করে বলা। তাহলে এখানে দেখেন, আমরা এখানে আরেকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল গঠন হয়েছে কোন আদেশ দ্বারা? রাষ্ট্রপতির আদেশ দ্বারা।
ক্ষমতা দিয়েছে কে? সরকার। সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আদেশ দ্বারা হচ্ছে বার কাউন্সিল গঠিত হয়েছে। কত নং অনুচ্ছেদ দ্বারা? 3 নং অনুচ্ছেদ দ্বারা। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে আসতেছে হচ্ছে আপনার বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার এই 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট বার, আরেকটা হচ্ছে স্থানীয় বার সমিতি। আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের একটা বার অ্যাসোসিয়েশন আছে, আরেকটা আছে হচ্ছে আপনার স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশন। বাংলাদেশ বার কাউন্সিল যে কোনো বারকে আপনার কি করতে পারে? স্বীকৃতি দিতে পারে হচ্ছে 39 নং অনুচ্ছেদ দ্বারা। আপনারা এই যে আমি কে যেন আমাকে একটা প্রশ্ন করেছিল যে ভাই আপনি কি করেন বা কোথায় চাকরি করেন বা আপনার চেম্বার কোথায় বা কী জনের প্রফেশন কী। তা তখন আমি মনে হয় বলেছিলাম যে এটা আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনে চাকরি করি বা এরকমের টাইপের চাকরি না, বা যে কী জন বলেছিলাম। তখন সে বলেছিল আপনি বারে চাকরি করেন, আমারও একটা পরিচিত আত্মীয় আছে, সে হচ্ছে বারে চাকরি করে। সে কিন্তু বুঝেছিল বার বলতে গেলে যে মদের যে বার আছে সেই বার বুঝেছিল। সুতরাং অনেকেই আছে বার বলতে আপনার যারা এই বার চিনে না, গ্রামের সাধারণ প্রান্তিক মানুষ, তারা কিন্তু ওই বার মনে করবে। তারা আবার এই বার না চিনলে কিন্তু ওই বার কিন্তু ঠিকই চিনে। ঠিক আছে, এই যে আমাদের যে এটা বার কাউন্সিলের যে প্রতিষ্ঠান আছে, এই বার তারা না চিনলেও ওই বার তারা ঠিকই চিনে। সুতরাং বলার সময় আপনারা একটু ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, তাহলে আমরা 39 নং অনুচ্ছেদ দ্বারা কি হয়? বাংলাদেশ বার কাউন্সিল যে কোনো বার অ্যাসোসিয়েশনকে কি করতে পারে? অনুমোদন দিতে পারে, স্বীকৃতি দিতে পারে। এখন এই তারপরে আসতেছে, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তারপরে আসতেছে হচ্ছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল গঠন হয় হচ্ছে অনুচ্ছেদ 33 দ্বারা। অনুচ্ছেদ 33 দ্বারা এখানে এই ট্রাইব্যুনাল হচ্ছে টোটাল মেম্বার থাকে 3 জন। ট্রাইব্যুনালে মেম্বার থাকবে কতজন? 3 জন। এই যে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ চলে আসলো যে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে যে ট্রাইব্যুনাল গঠন হয়, এই ট্রাইব্যুনালের সদস্য হয় কয়জন দ্বারা? ট্রাইব্যুনাল গঠিত হয় কতজন সদস্য নিয়ে? তাহলে এখানে কতজন সদস্য নিয়ে? 3 জন সদস্য নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠিত হয়। এখানে বাংলাদেশ বার কাউন্সিলের যে আপনার 14 সদস্যের যে কমিটি আছে, এই কমিটির মধ্যে থেকে 2 জন ব্যক্তি হচ্ছে আপনার ট্রাইব্যুনালে থাকে, আর আরেকজন হচ্ছে অ্যাডভোকেটদের মধ্য থেকে একজনকে নিয়োগ দিয়ে এই 3 জন হচ্ছে কি হয়? বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনাল গঠিত হয়। এই 3 জনের মধ্যে যে হচ্ছে সর্বোচ্চ প্রবীণ তাকে হচ্ছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়, তাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়। একটা জিনিস দেখবেন, এই অ্যাডভোকেসি প্রফেশনে যারা সিনিয়র তাদের অনেক কদর করা হয়, যারা সিনিয়র তাদের অনেক কদর করা হয়। কারণ কি জানেন? বিষয়টা হচ্ছে যে অ্যাডভোকেসিটা এরকমের একটা বিষয় যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের সিনিয়রদের কাছ থেকে আমাদের শিখতে হয়, কন্টিনিউয়াসলি শিখতে হয়, শিখার কোনো শেষ নাই। একজন ব্যক্তি 40 বছর প্র্যাকটিস করতেছে, তারপরেও আরেকজন অ্যাডভোকেটের কাছে তার শিখা লাগে। অ্যাডভোকেসি মানে হচ্ছে শিখার জিনিস। তারপরে হচ্ছে আপনার এই সিনিয়রিটি মেনটেন হয় কীভাবে জানেন? এই ইনরোলমেন্ট ডেট অনুযায়ী যারা হচ্ছে আপনার আগে ইনরোলড হয়েছে তারা হচ্ছে সিনিয়র, বয়স অনুযায়ী না। এই সিনিয়রিটি মেনটেন হয় হচ্ছে
আপনার এনরোলমেন্ট যারা হচ্ছে, যারা যত আগে অ্যাডভোকেট হবে তারা হচ্ছে সিনিয়র হবে। এই বয়স অনুযায়ী আপনার সিনিয়রিটি মেনটেন হয় না। হ্যাঁ, তাহলে আমরা এখানে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে গঠিত ট্রাইব্যুনাল অনুচ্ছেদ 33 অনুযায়ী গঠিত হয়। প্রত্যেকটা শব্দই আমি যেটা এখন বলতেছি সেটা প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ আকারে, এমসিকিউ এখান থেকে বের হয়। তাহলে আমরা বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠিত হয় 33 অনুচ্ছেদ অনুযায়ী। মোট সদস্য থাকে 3 জন। 2 জন হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে 2 জন নিয়োগ হয়, আর একজন হচ্ছে আইনজীবীদের মধ্য থেকে একজন নিয়োগ হয়। মোট হচ্ছে 3 জন। এই 3 জনের মধ্যে যে হচ্ছে প্রবীণ সে হচ্ছে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হয়। তাহলে ট্রাইব্যুনাল থেকে আর যদি প্রশ্ন আসে তাহলে আপনাদের তো আর মনে হয় না যে এর বাইরে আসবে। আমি কিন্তু বলেছি এই 5টা প্রশ্নের মধ্যে আপনারা 2 থেকে 3টা প্রশ্ন আপনারা একদম ইজি পাবেন, আর বাকি যে 2টা প্রশ্ন এই 2টা প্রশ্ন হচ্ছে অনেক কঠিন পাবেন এই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল থেকে। সুতরাং আপনাদের পড়বেন, কিন্তু এই 2টা প্রশ্ন কখনো আপনাদের জন্য মিস না যায়। 2টা প্রশ্ন আপনারা কারেক্ট করবেন এটা আমি আশা করি, কারণ এখান থেকে 2টা প্রশ্ন খুব সহজ হয়, খুবই সহজ হয়। এখন আপনার দেখেন এই ট্রাইব্যুনালের সচিব কে হবে? ট্রাইব্যুনালে তো একজন সচিব লাগবে, তাই না? এই বার কাউন্সিলে যে সচিব থাকবে, বার কাউন্সিলের যে সচিব থাকবে সে হচ্ছে ট্রাইব্যুনালের সচিব হবে, পদাধিকার বলে সচিব হবে, পদাধিকার বলে সচিব হয়ে যাবে ট্রাইব্যুনালের। এ হচ্ছে আমাদের তাহলে আপনারা ট্রাইব্যুনাল থেকে এগুলো পড়বেন। আর এখন আমরা চলে যাবো হচ্ছে বার কাউন্সিলের মেয়াদ। বাংলাদেশ বার কাউন্সিলের যে মেয়াদ আছে, ঠিক আছে, বাংলাদেশ বার কাউন্সিলের মেয়াদ হবে 3 বছর। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বার কাউন্সিলের মেয়াদ হয় কত বছর, তাহলে আপনারা কি উত্তর করবেন? 3 বছর। বার কাউন্সিলের মেয়াদ হয় 3 বছর। দেখেন এই সদস্যদের মেয়াদও আপনার যারা এই বার কাউন্সিলের সদস্য থাকবে তাদের মেয়াদও 3 বছর, এবং বার কাউন্সিলের সাধারণ যে নির্বাচন, এই নির্বাচনটা হচ্ছে 3 বছর মেয়াদ শুরু হবার পরে, তারপরে যে 3 বছর শেষ হওয়ার পরে আপনার 1 জুলাই থেকে, 1 জুলাই হচ্ছে কি হয় আপনার নির্বাচন হয়। এখন দেখেন, না না 1 জুলাই হচ্ছে আপনার মেয়াদ শেষ হয় ওই, করোনা শুরু হয় ভাই 1 জুলাই থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই 3 বছর শুরু হবে বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের পর। 1 জুলাই হতে বাংলাদেশ বার কাউন্সিলের মেয়াদ শেষে বার কাউন্সিলের সদস্যরা তাদের পদ হারিয়ে যাবে। এই যে আপনার এই 1 জুলাই হতে আপনার গণনা শুরু হবে, তারপর থেকে 3 বছর মেয়াদ শেষ হলে আপনার এইটা হচ্ছে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ নির্বাচন, বার কাউন্সিলের মেয়াদ যে বছর শেষ হবে সেই বছরের 31 মে আপনার 31 মে বা তার পূর্বে হচ্ছে কি হবে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এখন বার কাউন্সিলের মেয়াদ শুরু হয় এবং বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের পর আপনার 1 জুলাই হতে কী হবে পরবর্তী যে নির্বাচন আছে সেই নির্বাচন। এখন দেখেন যে বার কাউন্সিলের এই এইখান থেকে আপনাদের যে নির্বাচনের যে আছে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কখন মেয়াদ শেষ হবে, এই 2টা তারিখটা হচ্ছে আপনারা একটু মুখস্থ রাখবেন। 31 মে আর হচ্ছে এই 1 জুলাই। আর এই বার কাউন্সিলের যে সদস্য হবে এই মোট সদস্য হবে 15 জন। বার কাউন্সিলের মোট সদস্য হবে হচ্ছে 15 জন। এখানে আপনার 14 জন থাকবে হচ্ছে আপনার
নির্বাচিত সদস্য। 14 জন থাকবেন হচ্ছে নির্বাচিত সদস্য, আর একজন থাকবেন হচ্ছে পদাধিকার বলে, ঠিক আছে? তিনি হচ্ছেন আপনার অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে বলেন তো? আসাদুজ্জামান। আসাদুজ্জামান। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহ। ভাই উত্তরবঙ্গ, ঝিনাইদহ, ঝিনাইদহ, উত্তরবঙ্গে জানি কোথায় ভাই? ঝিনাইদহ। আপনাদের কিন্তু ভাইভাতে কিন্তু এই ধরনের প্রশ্নই আসে। এখন যেহেতু আমরা বার কাউন্সিলে কথা বলতেছি বা বার কাউন্সিল পড়তেছি, সুতরাং আমাদের বার কাউন্সিলের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আহ, আপনাদের প্রবীণ অ্যাডভোকেট আছেন, তাদের পরিস্থিতিও কিন্তু চলে আসে এর মধ্যে। হ্যাঁ, তাহলে দেখেন এই বার কাউন্সিল, নট বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিলের টোটাল সদস্য হবেন 15 জন। একজন হবেন পদাধিকার বলে, তিনি হচ্ছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, উনি হচ্ছেন পদাধিকার বলে আপনার বার কাউন্সিলের সদস্য হবেন। তারপর দেখেন এই 14 জন হবেন নির্বাচিত। এই নির্বাচিত 14 জনের মধ্যে সাধারণ আসন থেকে আপনার মোট 7 জন অ্যাডভোকেটকে কী করা হবে? নির্বাচিত করা হবে সাধারণ আসন থেকে। এবং পরবর্তীতে হচ্ছে পুরো ইয়েটা 7টা গ্রুপে বিভক্ত করে আঞ্চলিক বার সমিতিতে হতে আপনার 7 জন অ্যাডভোকেট নিয়ে কি হবেন? আর 7 জন সদস্য নির্বাচন করবেন, আর 7 জন। তাহলে সাধারণ অ্যাডভোকেট থেকে হচ্ছে 7 জন, আর হচ্ছে এই পুরো বাংলাদেশের যে বার অ্যাসোসিয়েশন আছে এইগুলোতে আপনার 7টা বিভাগে বা 7টা গ্রুপে ভাগ করে প্রত্যেক গ্রুপ থেকে একজন করে নিয়ে হচ্ছে আপনার কি করবেন? এই বার কাউন্সিল মোট হচ্ছে 15 জন সদস্য নিয়ে গঠন করবেন। আচ্ছা, আমাদের এটা এখনো ইয়ে আছে, রানিং আছে। আমাদের এই সেশনটা আমি শেষ করতেছি। আমি এখনই আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা যারা আছেন সবাই চলে আসবেন। এখন মেবি 14 জন আছেন, আশা করি 14 জনই আসবেন, ঠিক আছে?